রূপবালা সিংহ রায়ের লেখা গল্প জীবনের ৭ রং। জ্যৈষ্ঠের দুপুর মানেই যেন আগুনে মোড়া একটা পৃথিবী। একটুও হাওয়া নেই। দুপুরের রোদে পুকুরের জল পর্যন্ত কেমন যেন গরম হয়ে উঠেছে, যেন কেউ আগুনের ছোঁয়া দিয়ে রেখেছে। এই গরমেই উঠোনের এক কোণে বসে আছে তপতী। পুরোনো একটা হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করছিল বটে, কিন্তু শরীরের চেয়ে মনটাই যেন বেশি পুড়ছিল তার। সামনে তার ছেলে বাপ্পা মাটিতে বসে ঠাকুর গড়ছে। ছেলেটার মুখে ঘাম জমে চিকচিক করছে, তবু তার মধ্যে কোনো অভিযোগ নেই। মাঝে মাঝে সে মায়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে। সেই হাসিটুকুই হয়তো তপতিকে এখনো বাঁচিয়ে রেখেছে। কিন্তু আজ সে বেশ ক্ষুব্ধ তার উপর। তবুও যেন সে রেগে থাকতে পারে না তার উপর। তার মুখটা দেখলেই তপতির চোখে বারবার ভেসে ওঠে সঞ্জয়ের মুখটা। এই মানুষটার জন্যই তো সে একদিন নিজের সবকিছু ছেড়ে দিয়েছিল। বাবা মায়ের অবাধ্য হয়েছিল, সমাজের কটু কথা শুনেছিল। অথচ সেই মানুষটাই আজ তাকে এমন এক অন্ধকারের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেছে, যেখান থেকে বেরোনোর পথ সে এখনো খুঁজে যাচ্ছে। সেদিনটার কথা এখনো স্পষ্ট মনে আছে তার। সকাল থেকেই আকাশ ভারী ছিল, গুমোট গরমে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তপতি তখন রান্নাঘরে ভাত বসাচ্ছিল। সঞ্জয় সাধারণত সকালে কাজের উদ্দেশ্যে বেরোনোর আগে তাকে ডেকে যেত। কখনো হাসি মুখে বলতো, তপু, আজ একটু ভালো মাছ আনবো বাপ্পার জন্য। কিন্তু সেদিন কোনো ডাক আসেনি। প্রথমে তপতি ভেবেছিল হয়তো সে চুপচাপ বেরিয়ে গেছে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও মানুষটার কোনো খোঁজ পাওয়া গেল না। তার মোবাইলও বন্ধ। আশেপাশে সবাইকে জিজ্ঞেস করেও কিছু জানা গেল না। প্রথমে ভয়, তারপর দুশ্চিন্তা, তারপর আতঙ্ক। সন্ধে নামতেই গ্রামের চারপাশে ঝিঁঝি পোকার শব্দ বাড়তে লাগলো। দূরের আকাশে কালো মেঘ জমেছিল। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছিল। উঠোনে দাঁড়িয়ে তপতি বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি সঞ্জয় হেঁটে আসবে, হাসতে হাসতে বলবে, কাজে আটকে গেছিলাম। কিন্তু রাত কেটে গেল। তারপর একটা দিন, দুটো দিন, এক সপ্তাহ। মানুষজন নানা কথা বলতে শুরু করলো। কেউ বলল হয়তো অন্য কোথাও চলে গেছে। কেউ আবার চাপা গলায় বলল, ও তো ভিনদেশী ছেলে ছিল, বিশ্বাস করা ভুল হয়েছে। প্রতিটা কথা যেন ছুরি হয়ে বিঁধছিল তপতির বুকে। তবু সে বিশ্বাস হারায়নি। সে ভাবত, সঞ্জয় এমন নয়। যে মানুষটা তাকে এত ভালোবাসার কথা বলেছে, স্বপ্ন দেখিয়েছে, নিজের হাতে ঘর তুলেছে, সে কি করে তাকে ফেলে চলে যেতে পারে। ১ মাস পর একদিন হঠাৎ তার মাথায় এলো শ্বশুর বাড়িতে ফোন করার কথা। সঞ্জয় যে আত্মীয়ের বাড়িতে থেকে কাজ করত, অনেক অনুরোধের পর তাদের কাছ থেকে একটা নম্বর জোগাড় করলো তপতি। ফোন ধরার সময় তার হাত কাঁপছিল। বুকের ভেতরটা ধুকপুক করছিল এত জোরে যেন সবাই শুনতে পাচ্ছিল। ওপাশে একজন বয়স্ক মহিলা ফোন ধরলেন। তপতি কাঁপা গলায় বলল, আমি আমি তপতি বলছি, সঞ্জয়ের স্ত্রী। কিছুক্ষণ নীরবতা। তারপর এমন একটা কথা শুনল যা তার পুরো পৃথিবীটাই মুহূর্তে ভেঙে দিল। মহিলা অবাক গলায় বললেন, স্ত্রী? কিন্তু সঞ্জয়ের আগেই বিয়ে হয়েছে মা। এখানে তার বউ আছে, আর দুটো বাচ্চাও আছে। তপতির মনে হলো কেউ যেন তার কানের কাছে বোমা ফাটিয়ে দিয়েছে। সে ঠিক শুনছে তো? না, এটা মিথ্যে। নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। সে কাঁপা গলায় বলল, না না, আপনি ভুল বলছেন। আমি তার স্ত্রী। আমাদের একটা ১.৫ বছরের ছেলেও আছে। ওপাশ থেকে দীর্ঘশ্বাসের শব্দ এলো। মা, আমি মিথ্যে বলছি না। ওর বড় মেয়ের বয়স ৫, আর ছেলে ২ বছরের। কিছুদিন আগে থেকেই ও বাড়ি আসা কমিয়ে দিয়েছিল। তারপর একদিন বলল বাইরে কাজে যাবে। এরপর আর কিছু শুনতে পেল না তপতি। তার হাত থেকে ফোনটা পড়ে গেল মাটিতে। চারপাশটা ঝাপসা হয়ে গেল। মাথার ভেতর যেন ঝড় বইতে লাগলো। সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। বুকের ভেতর থেকে এমন এক কান্না বেরিয়ে এলো যা সে নিজেও আগে কখনো শোনেনি। সেই কান্নাই ছিল প্রতারণা, অপমান, ভালোবাসা হারানোর যন্ত্রণা, আর নিজের বোকামির প্রতি অসহ্য ঘৃণা। আকাশে তখন কালবৈশাখী উঠেছে। প্রবল হাওয়ায় নারকেল গাছগুলো দুলছে। মুহূর্তেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো।
উঠোন ভিজে একাকার হয়ে গেল, অথচ তপতী সেখানেই বসে রইল। বৃষ্টির জল আর চোখের জল একসাথে মিশে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই বৃষ্টিটা যদি সব স্মৃতি ধুয়ে মুছে নিয়ে যেত। সেদিন রাতে তপতী কিছু খায়নি। বাপ্পা বারবার মায়ের কাছে এসে আধো স্বরে বলছিল, বাবা, বাবা, কই, কই। এই একটা প্রশ্নই যেন তাকে বারবার মেরে ফেলছিল। সে ছেলেকে বুকে জড়িয়ে শুধু কান্না করেছিল। তপতী মনে মনে ফিরে যাচ্ছিল পুরনো দিনে। সঞ্জয়ের সাথে প্রথম দেখা। চোখ দুটো সবসময় স্বপ্নে ভরা থাকতো। কাজ শেষে সন্ধ্যায় এসে বলতো, তপু, একদিন তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। তপতী বিশ্বাস করেছিল, কারণ ভালোবাসলে মানুষ তো বিশ্বাস করতে শেখে। তাই সে মনে করতে লাগলো কিভাবে নিজের সঞ্চয়ের টাকা পর্যন্ত সঞ্জয় তার হাতে তুলে দিয়েছিল, কিভাবে সমাজের বিরুদ্ধে গিয়ে তারা বিয়ে করেছিল, বাবা মায়ের চোখের জল উপেক্ষা করেছিল। আজ মনে হচ্ছে সে যেন নিজের হাতে নিজের জীবনটাই আগুনে পুড়িয়ে দিয়েছে। পরদিন সকালে মা এসে অনেকক্ষণ পাশে বসেছিল, কিছু বলেনি, শুধু মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। সেই স্পর্শে তপতির বুকটা আরো হু হু করে উঠল। বাবাও চুপচাপ ছিল। যে মানুষটা একসময় বলেছিল, ও ছেলেকে বিশ্বাস করিস না, সেই মানুষটা চোখেও আজ মেয়ের জন্য কষ্ট। কিন্তু গ্রামের মানুষ থামেনি। কারো চোখে করুণা ছিল তো কারো চোখে বিদ্রুপ। তপতি বুঝতে পারছিল সমাজ একজন প্রতারক পুরুষকে যত সহজে ক্ষমা করে দেয়, কিন্তু একজন প্রতারিত মেয়েকে তত সহজে সবকিছু ভুলতে দেয় না। তবুও জীবন তো থেমে থাকে না। কয়েকদিন পর থেকেই সে লোকের বাড়িতে কাজে যেতে শুরু করলো। সকালবেলা বাপ্পাকে মায়ের কাছে রেখে বেরিয়ে যেত। প্রচণ্ড গরমে মাথা ঝিমঝিম করত, হাত পুড়ে যেত বাসন মাজতে মাজতে। তবু সে কাজ থামাতো না, কারণ তার বেঁচে থাকার একটাই কারণ, ছেলে। বাপ্পাই এখন তার পৃথিবী। রাতে ঘুমোতে যাওয়ার আগে মাঝে মাঝে সে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। অবিকল সঞ্জয়ের মতো চোখ হয়েছে ছেলেটার। সেই চোখ দেখলেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তবু সে নিজেকে শক্ত করে, কারণ সে জানে ভেঙে পড়লে চলবে না। যখন দু চোখের পাতায় ঘুমের বদলে কান্না নেমে আসতো, তখন সে আকাশের দিকে তাকাতো আর ভাবতো, মানুষের জীবনটাও হয়তো ওই আকাশের মতোই, কখনো রোদে পুড়ে যায়, কখনো ঝড়ে ভেঙে পড়ে, আবার কখনো বৃষ্টির পর একটু শান্তি নামে, কখনো আলো, তো কখনো গভীর রাতে নেমে এসে জড়িয়ে ধরে তাকে। সারাদিনের ভ্যাপসা গরমের পর আকাশে একটু একটু করে মেঘ জমেছে। পশ্চিম দিকের আকাশটা কেমন লালচে হয়ে আছে, যেন সূর্য ডোবার আগে শেষবারের মতো আগুন ছড়িয়ে দিয়ে যাচ্ছে চারপাশে। দূরে বাঁশবাগানের মাথাগুলো হাওয়ায় আস্তে আস্তে দুলছে। তপতি উঠোনের এক কোণে বসে খড়, মাটি আর কাপড় গুছিয়ে রাখছিল। সামনে অর্ধেক গড়া দুর্গা প্রতিমা, মাটির মুখে এখনো রং লাগেনি। তবু যেন চোখ দুটো সব বুঝতে পারছে, ঠিক মানুষের মতো। এই প্রতিমা গড়াই এখন তপতির জীবন। অনেক কষ্টের পর এই জায়গাটায় সে এসে দাঁড়িয়েছে। যে মেয়েটা একদিন শুধু কান্না করতে জানতো, আজ সে নিজের হাতে সংসার টেনে নিয়ে যাচ্ছে। সকালবেলা লোকের বাড়ির কাজ, দুপুরে ঠাকুর গড়া, রাতে হিসেব মেলানো। জীবন তাকে থামতে দেয়নি। আর তার পাশে দাঁড়িয়েছে বাপ্পা। ছোট্ট সেই ছেলেটা আর ছোট্ট নেই, এখন বছর 17-র কিশোর। লম্বা হয়েছে, গায়ের রং রোদে পুড়ে শ্যামলা হয়েছে, চোখ দুটো গভীর, ঠিক সঞ্জয়ের মতো। কিন্তু স্বভাবটা একদম তপতির মতো শান্ত। প্রথম প্রথম তপতি চাইতো না ছেলে মাটির কাজে নামুক। ভাবতো ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করব। কিন্তু অভাব সবসময় মানুষের ইচ্ছের দাম দেয় না। বাপ্পা নিজেই একদিন বলেছিল, মা, সব একা পারবে না, আমিও কাজ শিখব। তারপর থেকে অজিতের কাছে যাওয়া শুরু করে সে। অজিত পাল, গ্রামেরই মানুষ, বছর 40-এর কাছাকাছি বয়স। ছোটবেলা থেকে প্রতিমা গড়ার কাজ করে। আশপাশের 5-6টা গ্রামে তার বেশ নাম আছে। মানুষ হিসেবেও শান্ত, ভদ্র। তপতির জীবনে মানুষটা কবে যে আস্তে আস্তে একটা নির্ভরতার জায়গা হয়ে উঠেছে, সে নিজেও বুঝতে পারেনি। প্রথম প্রথম শুধু কাজের কথা হতো, তারপর কখন যে অজিত বিপদে আপদে ছায়ার মতো পাশে দাঁড়াতে শুরু করলো, বুঝতেই পারেনি তপতি। বাপ্পার জ্বর হলে মাঝরাতে ডাক্তার ডেকে এনেছে অজিত। ঝড়ে ঘরে টিন উড়ে গেলে লোক জোগাড় করে ঠিক করিয়েছে।
বাজার থেকে ভারী মাটির বস্তা এনে দিয়ে গেছে। তপতির হাত কেটে গেলে নিজে ওষুধ এনে দিয়েছে। তবু মানুষটা কখনো সীমা ছাড়ায়নি, কখনো এমন কোনো কথা বলেনি যাতে তপতির অস্বস্তি হয়। কিন্তু তপতি বুঝতো অজিতের চোখে একটা নরম অনুভূতি আছে তার জন্য। আর সেই জিনিসটাই তার সবচেয়ে বেশি ভয় লাগতো, কারণ সে আর কাউকে বিশ্বাস করতে পারে না। ভালোবাসা শব্দটার ওপর থেকেই বিশ্বাস উঠে গেছে তার। সেদিন দুপুরে কাজ করতে করতে হঠাৎ বাপ্পা বলেছিল, মা, একটা কথা বলবো। তপতি তখন মাটিতে জল মেশাতে মেশাতে বলল, বল। বাপ্পা একটু ইতস্তত করে বলেছিল, তুমি রাগ করবে না তো? তপতি হেসে বলেছিল, আগে বল তো। বাপ্পা কিছুক্ষণ চুপ করেছিল, তারপর ধীরে ধীরে বলেছিল, অজিত কাকুকে আমার ভালো লাগে। ভালো তো লাগবেই, মানুষটা ভালো। না, ওইভাবে না। হাত থেমে গিয়েছিল তপতির, এক দৃষ্টিতে চেয়েছিল ছেলের দিকে। বাপ্পা মাটির দিকে তাকিয়ে বলেছিল, আমি চাই উনি আমাদের সাথেই থাকুক। তপতির বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠেছিল। সে কড়া গলায় বলেছিল, মানে? বাপ্পা মায়ের দিকে সোজা তাকিয়ে বলেছিল, আমি চাই অজিত কাকু আমার বাবা হোক। মুহূর্তে যেন চারপাশ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। দূরে একটা কাক ডাকছিল শুধু। তপতি কয়েক সেকেন্ড হতবাক হয়ে ছেলের মুখের দিকে তাকিয়েছিল। তারপর আচমকা রেগে উঠে বলেছিল, কি যাতা বলছিস তুই? বাপ্পা ঘাবড়ে গিয়েও থামেনি। যা সত্যি তাই বলছি মা। চুপ কর। তপতির গলাটা কেঁপে উঠেছিল। বাবা কি এত সহজে বদলে ফেলা যায়? বাপ্পা ধীরে বলেছিল, যে কোনো দিন বাবা ছিলই না তাকে ধরে রাখার মানে কি? এই কথাটাই গত 3 দিন ধরে আগুনের মতো জ্বলছে তপতির মাথার ভেতর। সে ছেলের সাথে ঠিকমতো কথা বলছে না। বাপ্পাও চুপচাপ হয়ে গেছে। আজও সকাল থেকে দুজনের মধ্যে প্রায় কোনো কথা হয়নি। ঠিক তখনই বাইরে থেকে অজিতের গলা ভেসে এলো, বাপ্পা, আছিস? বাপ্পা ঘর থেকে বেরিয়ে গেল। তপতি মুখ তুলে তাকালো না। অজিত হাতে করে কিছু কাঠ আর রঙের কৌটো নিয়ে এসেছে। কাল বাজারে গেছিলাম, ভালো রং পেয়েছিলাম, তাই নিয়ে এলাম। বাপ্পা হেসে বলল, দেখি কাকু। তপতি দূর থেকে দেখছিল। ছেলেটার মুখে কতদিন পর এমন হাসি দেখলো সে। অজিত হেসে বলেছিল, এইবার কিন্তু চোখের কাজটা তোকে ভালো করে শিখতেই হবে। শিখবো কাকু, আর হাত কাঁপলে মার খাবি। দুজনেই হেসে উঠল। সেই হাসির শব্দ শুনে তপতির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কতদিন এই উঠোনে হাসির শব্দ ছিল না। সঞ্জয় চলে যাওয়ার পর এই বাড়িটা যেন শুধু কান্নার নীরবতায় ভরে গিয়েছিল। অজিতই প্রথম মানুষ যে আবার একটু প্রাণ ফিরিয়েছে এখানে। কিন্তু তাই বলে না, না, মাথা নাড়ল সে। আর নতুন করে কোনো স্বপ্ন দেখতে পারবে না। সন্ধ্যা নামার পর অজিত চলে যাচ্ছিল। হঠাৎ তপতি ডাকলো, শুনুন। অজিত ঘুরে দাঁড়ালো। তপতি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, বাপ্পাকে এসব কি শেখাচ্ছেন? অজিত অবাক হলো, কি শেখাচ্ছি? ও আজকাল যা তা কথা বলছে। অজিতের মুখটা গম্ভীর হয়ে গেল। সে বুঝে ফেলল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কিছু বলিনি ওকে। তপতি ঠান্ডা গলায় বলল, কিন্তু ও এসব ভাবছে কেন? অজিত দীর্ঘশ্বাস ফেলল, কারণ ও ছোট থেকে বাবাকে পায়নি। তপতি চুপ। অজিত ধীরে ধীরে বলল, আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু বাপ্পা আপনাকে খুব ভালোবাসে। ও চায় আপনি ভালো থাকুন। আমি ভালোই আছি। সত্যি? এই এক কথাতেই তপতি থেমে গেল। অজিতের চোখ দুটো খুব শান্ত ছিল। সেখানে করুণা নেই, দয়া নেই, শুধু একরাশ মায়া। সবাই একা থাকতে থাকতে শক্ত হয়ে যায় তপতি, অজিত বলল, কিন্তু ভিতরটা ক্লান্ত হয়ে যায়। তপতির গলাটা শুকিয়ে গেল। সে চোখ নামিয়ে ধীরে ধীরে বলল, আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। অজিত একটু হেসে বলল, সব মানুষ একরকম হয় না। আমি জানি না, জানার চেষ্টা করতে ক্ষতি কি? তপতি কোনো উত্তর দিল না। হাওয়ায় তখন কামিনী ফুলের গন্ধ ভেসে আসছে। দূরে কারো বাড়িতে শাঁখ বাজলো। সন্ধ্যার আকাশে একটা তারা জ্বলছে মিটমিট করে। অজিত ধীরে বলল, আমি কোনোদিন আপনার উপর জোর করব না, শুধু একটা কথা বলবো।
জীবনে সব দরজা বন্ধ করে রাখবেন না। এই বলে সে চলে গেল। তপতি অনেকক্ষণ উঠোনে দাঁড়িয়ে রইল। রাতে খাওয়ার সময় বাবা চুপচাপ ছিল। তপতিও কিছু বলছিল না, শুধু থালায় ভাত নাড়ছিল। হঠাৎ বাপ্পা ধীরে বলল, মা, তুমি রাগ করেছো? তপতি না তাকিয়ে বলল, খেয়ে নে। আমি ভুল কিছু বলিনি। তপতির হাত থেমে গেল। বাপ্পা এবার মায়ের দিকে তাকিয়ে বলল, আমি ছোটবেলা থেকে দেখেছি তুমি কত কষ্ট করেছো। সবাই তোমায় কাঁদিয়েছে, কিন্তু অজিত কাকু কখনো কষ্ট দেয়নি। তপতির চোখ ভিজে উঠেছিল ধীরে ধীরে। উনি যখন বাড়িতে আসে, তোমার মুখে একটু হাসি দেখি আমি। এই কথাটা শুনে তপতির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কি সত্যিই হাসে? বাপ্পা মায়ের হাতটা ধরে বলল, সবাই দ্বিতীয়বার ঠকায় না মা। তপতি আর নিজেকে সামলাতে পারল না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বাপ্পা উঠে এসে মায়ের পাশে বসে পড়ল। ছোটবেলার মতো মাথাটা মায়ের কাঁধে রেখে বলল, আমি শুধু চাই তুমি ভালো থাকো। বাইরে তখন হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। টিনের চালের উপর টুপটাপ শব্দ হচ্ছে। তপতি ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার মনে হচ্ছিল জীবনটা যেন আবার একটা মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে পুরনো ভয়, পুরনো প্রতারণা, পুরনো ক্ষত, আর অন্যদিকে একটা শান্ত নির্ভরতার হাত, যে হাতটা কখনো জোর করে ধরেনি, শুধু পাশে থেকেছে। দেখতে দেখতে কেটে গেছে 1.5 মাস। শ্রাবণের সকাল, সারা রাত বৃষ্টি হয়েছে। ভোরবেলায় উঠোন জুড়ে জমে থাকা জলের উপর কদম ফুল ভেসে বেড়াচ্ছে। ভিজে মাটির গন্ধে চারপাশ যেন নরম হয়ে আছে। বাঁশঝাড়ের ডগা থেকে টুপটাপ জল পড়ছে। দূরে পুকুরের ধারে সাদা বক দাঁড়িয়ে মাছ ধরছে। আকাশে এখনো মেঘের আনাগোনা। মাঝে মাঝে হালকা বাতাস উঠছে। তপতি খুব ভোরেই উঠে পড়েছে। আজকাল তার ঘুম বড় কমে গেছে। রাত যত গভীর হয়, তত যেন পুরনো স্মৃতিগুলো নতুন স্মৃতি একসাথে এসে ঘিরে ধরে তাকে। নতুন পুরাতন মিলেমিশে একাকার হয়ে যায়। কোনো একটাকে কিছুতেই বেছে নিতে পারে না। তবু সকাল হলেই নিজেকে শক্ত করে নিতে হয়। সংসার তো থেমে থাকে না। বাসি কাজ সেরে রান্নাঘরের উনুনের সামনে বসে ভাত চাপাচ্ছিল সে। পাশে একটা ছোট স্টোভে ডাল ফুটছিল। বাপ্পা এখনো ঘুমিয়ে। গতকাল গভীর রাত পর্যন্ত অজিতের সঙ্গে প্রতিমার কাজ করেছে ছেলেটা। অজিত নামটা মনে আসতেই তপতির বুকের ভিতরে কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। গত কয়েকদিনে মানুষটার সঙ্গে তার সম্পর্ক যেন অন্যরকম হয়ে উঠেছে। না, মুখে কিছু বলেনি কেউ, তবু চোখের ভাষা কি আর লুকিয়ে রাখা যায়? তপতি নিজেও বুঝতে পারছিল অজিতের উপস্থিতি এখন তার জীবনের অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটাই তাকে ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই বাইরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে এলো। তারপর কারো পায়ের শব্দ। এত সকালে কে এলো ভেবে তপতি হাত মুছতে মুছতে দরজার দিকে এগোলো। আর দরজায় দাঁড়ানো মানুষটাকে দেখে তার বুকের ভেতরটা হঠাৎ থেমে গেল। সঞ্জয়! এক মুহূর্তে যেন পৃথিবীটা কেঁপে উঠল। ভেজা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে পুরনো শার্ট, চোখের নিচে কালি। মানুষটাকে ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু সেই চোখ, সেই একই চোখ। তপতির হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারল না। শুধু দূরে কোথাও কাক ডাকছিল। সঞ্জয় ধীরে বলল, তপু। এই একটা ডাকেই তপতির শরীর কেঁপে উঠল। কত বছর পরে এই মানুষটা তাকে এই নামে ডাকলো। কিন্তু পরের মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল সেই রাত, সেই ফোন কল, সেই প্রতারণা। তার মুখ শক্ত হয়ে গেল। রাগে, অভিমানে, ঘৃণায় বলল, কেন এসেছো এখানে? সঞ্জয় কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, একটু কথা বলতে। আমার তোমার সাথে কোনো কথা নেই। তপতি দরজা বন্ধ করতে যাচ্ছিল। ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলো বাপ্পা। ঘুম চোখে বাইরে তাকিয়ে প্রথমে কিছু বুঝতে পারেনি। তারপর সঞ্জয়কে দেখে থমকে গেল। এই লোকটার একটা ছবি বেশ কয়েক বছর ধরে টাঙানো ছিল ঘরের একটা দেওয়ালে। একটু বড় হবার পর সে নিজেই সেটাকে খুলে রেখে দিয়েছিল। কি হবে একটা স্বার্থপর মানুষের ছবি দিন রাত চোখের সামনে রেখে? তাতে দুঃখ বাড়বে বই কমবে না। দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে রইল। বাপা ধীরে বলল, তুমি? সঞ্জয়ের চোখ ভিজে উঠল।
বাপ্পা? ছেলেটা কোনো উত্তর দিল না, শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সঞ্জয় কাঁপা গলায় বলল, কত বড় হয়ে গেছিস রে? তপতি কড়া গলায় বলল, ওর সামনে নাটক করতে হবে না। সঞ্জয় মাথা নিচু করল। বাপ্পা চুপচাপ সব দেখছিল। এই মানুষটাকে সে মনে করতে পারে খুব কম, শুধু অস্পষ্ট কিছু স্মৃতি, কাঁধে তুলে নেওয়া, মেলা থেকে বাঁশি কিনে দেওয়া, রাতে গল্প বলা। তারপর একদিন হঠাৎ মানুষটা হারিয়ে গিয়েছিল। আজ এত বছর পরে আবার ফিরে এসেছে, কিন্তু কেন? সঞ্জয় ধীরে বলল, আমি ভুল করেছি তপু, খুব বড় ভুল। তপতির ঠোঁটে তিক্ত হাসি ফুটল। ভুল? তার গলাটা কেঁপে উঠল। একটা মেয়ের জীবন নষ্ট করাকে তুমি ভুল বলছো? সঞ্জয় চুপ। আমাকে ঠকিয়েছ, একটা সন্তানকে বাবাহীন করেছো, তারপর আজ এত বছর পরে এসে বলছো ভুল? বৃষ্টির জল তখন টুপটাপ পড়ছে চালের কার্নিশ থেকে। সঞ্জয় অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আমি শাস্তি পেয়েছি তপু, আমি শুনতে চাই না। তবু শুনে নাও একবার। তপতি মুখ ফিরিয়ে নিল। সঞ্জয় ধীরে ধীরে বলতে শুরু করলো, ওপারের সংসারও বেশি দিন টেকেনি। ঝগড়া, অশান্তি, টাকার অভাব, সব মিলিয়ে জীবন নরক হয়ে উঠেছিল। যে স্ত্রী আর সন্তানদের কথা সে লুকিয়েছিল, তাদের সাথেও সম্পর্ক ভেঙে যায় ধীরে ধীরে। কাজ হারায়, অসুখে পড়ে। যারা একসময় পাশে ছিল সবাই সরে যায়। তখন বুঝেছি, সঞ্জয় বলল, মানুষ যা করে তার হিসেব একদিন ফিরে আসেই। তপতি ঠান্ডা গলায় বলল, তাহলে এখন কি চাই? আশ্রয়? সঞ্জয় মাথা নিচু করল। আমি শুধু একবার দেখতে চেয়েছিলাম তোমাদের। বাপ্পা এতক্ষণ প্রথম কথা বলল। এতদিন পরে? সঞ্জয় তাকালো ছেলের দিকে। বাপ্পার চোখে রাগ, অভিমান, প্রশ্ন। যখন মা একা কাঁদতো তখন কোথায় ছিলে? যখন লোকে অপমান করত, যখন আমি স্কুলে বাবার নাম বলতে লজ্জা পেতাম। প্রতিটা কথায় সঞ্জয় যেন একটু একটু করে ভেঙে পড়ছিল। সে শুধু বলল, ক্ষমা করে দে বাবা। বাপ্পা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। বাবা বলার অধিকারটা তুমি অনেক আগেই হারিয়েছ। এই কথাটা শুনে তপতির বুকটা কেঁপে উঠল। সঞ্জয়ের চোখে জল চলে এলো। ঠিক তখনই বাইরে থেকে অজিত ঢুকলো। হাতে কিছু বাঁশ আর কাপড় ছিল, কিন্তু উঠোনে দাঁড়ানো সঞ্জয়কে দেখে সে থমকে গেল। চারপাশে হঠাৎ অস্বস্তিকর নীরবতা নেমে এলো। অজিত ধীরে বলল, আমি পরে আসি। তপতি কিছু বলার আগে সঞ্জয় তাকালো অজিতের দিকে। তার চোখে মুহূর্তে একটা অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল। জিজ্ঞাসা করলো, উনি কে? বাপ্পা উত্তর দিল, আমাদের বিপদে আপদে পাশে দাঁড়ানো একজন ভালো মানুষ। সঞ্জয়ের মুখ শক্ত হয়ে গেল। অজিত সব বুঝতে পারছিল। সে শান্ত গলায় বলল, আমি চলি তপতি। কিন্তু বাপ্পা বলল, কেন যাবে কাকু? তুমি তো কোনো ভুল করনি। সঞ্জয় এবার তপতির দিকে তাকালো। তাহলে সত্যিই অন্য কাউকে জায়গা দিয়েছ? তপতির মাথায় আগুন জ্বলে উঠল। তোমার এই প্রশ্ন করার সাহস হচ্ছে? সঞ্জয় চুপ। তপতি এগিয়ে এসে বলল, যে মানুষটা আমাদের ফেলে পালিয়েছিল, সে আজ এসে হিসেব চাইছে। তুমি জানো আমি কিভাবে বেঁচেছি? জানো কত রাত না খেয়ে কাটিয়েছি? জানো বাপ্পা ছোটবেলায় জ্বরে পড়ে কাঁদতো আর আমি একা বসে থাকতাম? বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়ছিল। সেই সময় তুমি কোথায় ছিলে? সঞ্জয় কোনো উত্তর দিতে পারল না। অজিত ধীরে বলল, আমি পরে আসব। অজিত চলে গেলে উঠোনটা আরো ভারী হয়ে গেল। সারাদিন সঞ্জয় ওখানেই বসে রইল। মাঝে মাঝে বাপ্পার দিকে তাকাচ্ছিল, কিন্তু ছেলেটা আর একবারও তার দিকে তাকায়নি। বিকেলের দিকে বৃষ্টি নামলো আবার। আকাশ অন্ধকার হয়ে এলো। দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল। সঞ্জয় হঠাৎ বলল, তুই খুব ভালো ঠাকুর গড়িস শুনলাম। বাপ্পা ঠান্ডা গলায় বলল, অজিত কাকু শিখিয়েছে। আবার সেই নাম। সঞ্জয়ের বুকের ভেতরে হিংসের মতো কিছু কেঁপে উঠল। সে বুঝতে পারছিল এই বাড়িতে তার আর জায়গা নেই, তবু মনটা মানতে চাইছিল না। রাতে খাওয়ার সময় তপতি থালায় ভাত দিয়ে বারান্দায় রেখে দিল, কারণ বাপ্পা একসাথে খেতে চাইছিল না।
তাছাড়া মনেও না ছিল কোনো মায়া, না ছিল কোনো রাগ, ছিল শুধু দায়িত্ব। সঞ্জয় থালার দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। একসময় এই মেয়েটা নিজের হাতে তাকে খাইয়ে দিত। আজ সে অতিথির থেকেও কম। রাতে তপতি ঘুমোতে পারেনি। বাইরে বৃষ্টি পড়ছিল। মনে হচ্ছিল অতীত আর বর্তমান যেন একে অপরের সঙ্গে লড়াই করছে তার ভিতরে। একদিকে সেই পুরনো ভালোবাসা, যেটা একদিন সত্যি ছিল, আর অন্যদিকে সেই মানুষ যে তাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। ঠিক তখনই সে দেখলো বাপ্পা বাইরে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ঘুমাসনি? বাপ্পা মাথা নাড়ল। কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, তুমি কি ওকে আবার বিশ্বাস করবে? তপতি উত্তর দিতে পারল না। বাপ্পা ধীরে বলল, আমি পারবো না। তারপর একটু থেমে আবার বলল, কারণ আমি দেখেছি কে আমাদের পাশে ছিল আর কে ছিল না। তপতি বুঝতে পারল ছেলেটা অজিতের কথা বলছে। বাইরে বিদ্যুৎ চমকালো। তার মনে হচ্ছিল জীবন যেন আবার তাকে একটা কঠিন মোড়ে এনে দাঁড় করিয়েছে। একদিকে অতীত ফিরে এসেছে ক্ষমা চাইতে, আর অন্যদিকে বর্তমান দাঁড়িয়ে আছে নীরবে, কোনো দাবি ছাড়াই। দুয়ারে আশ্বিন মাস কড়া নাড়ছে। চারদিকে পুজো পুজো গন্ধ। কাশ ফুলে সাদা হয়ে গেছে নদী ও মাঠের ধারে ধারে। ভোরের হালকা কুয়াশার মধ্যে শিউলি ফুল ঝরে পড়ছে টুপটাপ। বাতাসে এক অদ্ভুত নরম বিষণ্ণতা, যেন উৎসব আসছে। কোথাও কোথাও একটা মন খারাপও রয়ে গেছে। ভোরবেলা তপতি উঠোনে দাঁড়িয়েছিল। সামনে সারি সারি প্রতিমা, অর্ধেক রং করা। দুর্গার দিকে তাকিয়ে তার আজকাল বারবার মনে হয় দেবীর মুখেও যেন নারীদের সব কষ্ট জমে থাকে, শুধু কেউ দেখতে পায় না। গত 1 মাসে তার জীবন আবারও ওলটপালট হয়ে গেছে। সঞ্জয় ফিরে আসার পর থেকে যেন পুরনো সব ক্ষত আবার খুলে গেছে। এতদিনে যে স্মৃতিগুলোকে বুকের ভেতরে গভীরে চাপা দিতে পেরেছিল, সেগুলো আবার মাথা তুলে দাঁড়িয়েছে। সঞ্জয় এখনো ওদের গ্রাম ছেড়ে যায়নি। বাড়িতে থাকা বাপ্পার পছন্দ নয় বলে বাজারের কাছেই এক চায়ের দোকানের পিছনে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে আছে সে। মাঝে মাঝে বাড়িতে আসে। কখনো বাপ্পার জন্য ফল নিয়ে আসে, কখনো তপতির জন্য ওষুধ। তপতি প্রত্যেকবারই দূরত্ব রেখে কথা বলে। না খুব রাগ, না খুব মায়া, শুধু একটা ক্লান্তি। আর এই পুরো বিষয়টার মধ্যে সবচেয়ে বেশি অস্বস্তিতে আছে অজিত। মানুষটা আগের মতো আর সহজভাবে বাড়িতে আসে না। কাজের দরকার ছাড়া কথা বলে না। বাপ্পা বুঝতে পারে অজিত ইচ্ছে করেই নিজেকে সরিয়ে নিচ্ছে। সেদিন বিকেলে প্রতিমার কাজ করতে করতে বাপ্পা হঠাৎ বলেছিল, কাকু, তুমি আজকাল এত চুপচাপ কেন? অজিত মাটি মাখতে মাখতে হেসে বলেছিল, কই, কিছু না তো। আমার সাথে মিথ্যে বলো না। অজিত এবার চুপ করে গিয়েছিল। বাপ্পা ধীরে বলেছিল, তুমি কি ভাবছো মা আবার ওর কাছে ফিরে যাবে? এই প্রশ্নে অজিতের হাত থেমে গিয়েছিল। অনেকক্ষণ পরে সে বলেছিল, সঞ্জয় তোমার বাবা, তার অধিকার আছে। বাপ্পা তিক্ত গলায় বলেছিল, অধিকার শুধু জন্ম দিলেই হয় না। অজিত কিছু বলেনি, কারণ সে জানে একটা সন্তানের অভিমান সবচেয়ে গভীর হয়। সেদিন রাতে তপতি একা বসেছিল উঠোনে। আকাশে পূর্ণিমার চাঁদ, সাদা আলোয় চারপাশ ভেসে যাচ্ছে। দূরে ঢাকের আওয়াজ ভেসে আসছে কারো বাড়ি থেকে। হঠাৎ সে দেখলো সঞ্জয় আসছে। আজ মানুষটাকে খুব ক্লান্ত লাগছে। এসে ধীরে বলল, একটু বসবো? তপতি কিছু না বলে চুপ করে রইল। সঞ্জয় বারান্দার এক কোণে বসলো। তারপর অনেকক্ষণ চুপ। অবশেষে বলল, তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না তপু? তপতির বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। এই প্রশ্নটা সে নিজেকেও অনেকবার করেছে। ক্ষমা? হয়তো মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু ভাঙা জীবন কি জোড়া লাগে? সে ধীরে বলল, ক্ষমা আর বিশ্বাস এক জিনিস না সঞ্জয়। সঞ্জয় মাথা নিচু করে রইল। আমি জানি। তারপর একটু থেমে বলল, তবু একটা কথা জানতে ইচ্ছে করে, কোনোদিন কি আমাকে ভালোবেসেছিলে সত্যি করে? তপতি তেতো হেসে বলল, এত কিছুর পরেও এই প্রশ্ন? বলতে বলতে তার চোখ ভিজে উঠল ধীরে ধীরে। আমি যদি তোমায় ভালো না বাসতাম, তাহলে সব ছেড়ে তোমার সাথে যেতাম, বাবা মাকে ছেড়ে, নিজের সম্মান ছেড়ে। সঞ্জয়ের চোখেও জল এসে গেল। তাহলে আজ এত দূরত্ব কেন? তপতি আকাশের দিকে তাকালো।
কারণ ভালোবাসা ভাঙলে মানুষ শুধু কষ্ট পায় না, বদলেও যায়। হাওয়ায় শিউলি ফুলের গন্ধ ভেসে এলো। সঞ্জয় ধীরে বলল, অজিত তোমায় খুব ভালোবাসে, তাই না? তপতি চমকে তাকালো। সঞ্জয় ম্লান হেসে বলল, ওর চোখে দেখি। তপতি কিছু বলল না। তপতিকে চুপ থাকতে দেখে সঞ্জয় আবারও জিজ্ঞাসা করল, আর তুমি? এই প্রশ্নের উত্তর তপতি দিতে পারল না, কারণ সে নিজেও জানে না ঠিক কবে থেকে অজিতের উপস্থিতি তার মন ছুঁয়ে গেছে। হয়তো সেই রাতে, যেদিন বাপ্পার জ্বরের জন্য মানুষটা ভিজে বৃষ্টিতে ডাক্তার আনতে গিয়েছিল। হয়তো সেদিন, যেদিন না খেয়ে কাজ করতে দেখে চুপচাপ খাবার রেখে গিয়েছিল। হয়তো সেদিন, যেদিন কোনো দাবি ছাড়াই শুধু পাশে দাঁড়িয়েছিল। সঞ্জয় ধীরে বলল, আমি একটা কথা বুঝেছি তপু, মানুষ ভুল করলে শুধু নিজের জীবন নষ্ট করে না, অন্যের জীবনও ভেঙে দেয়। আমি তোমায় কোনোদিন সুখ দিতে পারিনি, শুধু কষ্ট দিয়ে গেছি। তপতির বুকটা মোচড় দিয়ে উঠল। এই প্রথমবার তপতির সঞ্জয়ের জন্য মায়া হলো। রাগ নয়, ভালোবাসাও নয়, শুধু একটা ক্লান্ত মায়া, যেন অনেক দূরের একজন মানুষ। ঠিক তখনই বাপ্পা বাইরে এলো। দুজনকে একসাথে বসে থাকতে দেখে থমকে গেল। সঞ্জয় ছেলের দিকে তাকিয়ে বলল, ঘুমাসনি? বাপ্পা ধীরে বলল, তোমার সাথে কথা আছে। তপতি উঠে যেতে চাইছিল, কিন্তু বাপ্পা বলল, তুমি থাকো মা। সঞ্জয়ের বুক কেঁপে উঠল। বাপ্পা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আমি ছোটবেলায় খুব অপেক্ষা করতাম জানো, প্রতিদিন ভাবতাম আজ হয়তো বাবা আসবে। সঞ্জয় চুপচাপ তাকিয়ে রইল। বাপ্পার গলাটা কেঁপে যাচ্ছিল বলতে বলতে, স্কুলে সবাই বাবার হাত ধরে যেত, আমি দূর থেকে দেখতাম। তারপর একসময় অপেক্ষা করাও বন্ধ করে দিয়েছিলাম। তপতির চোখ ভিজে উঠল। সঞ্জয়ের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। সে বলল, ক্ষমা করে দে বাবা। বাপ্পা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু বাবা বলতেও পারি না। এই কথাটা শুনে সঞ্জয় যেন ভেতর থেকে ভেঙে পড়ল। বাপ্পা এবার ধীরে ধীরে বলল, কিন্তু একটা কথা বলবো? বল। মাকে এবার ছেড়ে দাও। চারপাশ নিস্তব্ধ। দূরে শুধু রাতের ঝিঁঝি পোকার ডাক। বাপ্পা বলল, মা অনেক কষ্ট করেছে, এখন একটু ভালো থাকতে দাও। সঞ্জয় স্থির চোখে তাকিয়ে রইল ছেলের দিকে। অজিত কাকু মাকে সত্যিই ভালোবাসে, আর মাও ওর কাছে নিরাপদ। তপতির বুক কেঁপে উঠল। সঞ্জয় চোখ বন্ধ করলো কিছুক্ষণ, তারপর খুব ধীরে বলল, আমি বুঝেছি। সেই রাতে আর কোনো কথা হয়নি। পরদিন ভোরে তপতির ঘুম ভাঙল দরজায় শব্দে। বাইরে এসে দেখলো সঞ্জয় দাঁড়িয়ে আছে, হাতে একটা পুরনো ব্যাগ, মুখে অদ্ভুত শান্তি। তা দেখে তপতি জিজ্ঞাসা করলো, চলে যাচ্ছ? সঞ্জয় মৃদু হেসে বলল, হ্যাঁ। তপতির বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। কোথায় যাবে? জানি না, যেখানে চোখ যায়। তারপর একটু থেমে বলল, এই প্রথমবার একটা ঠিক কাজ করতে চাই। তপতির গলা শুকিয়ে গেল। সঞ্জয় ধীরে বলল, আমি তোমায় কখনো বুঝিনি তপু। ভালোবাসা মানে শুধু নিজের করে রাখা না, ভালো রাখাও। তার চোখ ভিজে উঠেছিল। অজিত তোমায় ভালো রাখবে, আমি পারিনি। তপতি কিছু বলতে পারল না। ইতিমধ্যে বাপ্পা এসে হাজির। সঞ্জয় এবার বাপ্পার দিকে তাকিয়ে বলল, ভালো থাকিস বাবা। বাপ্পা চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর ধীরে এগিয়ে এসে বলল, তুমিও। সঞ্জয় এক মুহূর্তের জন্য ছেলের মাথায় হাত রাখল, তারপর ঘুরে হাঁটতে শুরু করলো। ভোরের কুয়াশার মধ্যে মানুষটা আস্তে আস্তে মিলিয়ে গেল। তপতির মনে হলো জীবনের একটা বড় অধ্যায় যেন আজ সত্যি শেষ হয়ে গেল। কিন্তু কোথাও গিয়ে যেন নতুন পুরনো দ্বন্দ্বের মাঝে তপতি দাঁড়িয়ে রইল শূন্য হাতে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।